গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিমল মিত্রের লেখা একটি উপন্যাস, রাজরানী হও। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। বিয়ের সময় মা আশীর্বাদ করেছিল, তুমি রাজরানী হও মা, স্বামী পুত্র শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে ঘরকন্যা করো। আশ্চর্য, মায়ের সেই আশীর্বাদ যে এমন করে মিথ্যে হয়ে যাবে তা কে জানত। তাহলে গল্পটা গোড়া থেকে বলি। বাইরের লোকের কাছ থেকে যে কত রকমের গল্প পাওয়া যায় তা ভাবলেই অবাক হয়ে যাই। এবার বারাণসীতে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল ঘুরে বেড়ানো। তারপর একে একে যখন পরিচিতরা টের পেয়ে গেল যে আমি এসেছি, তখন সবাই এলো আমার সঙ্গে দেখা করতে। বারাণসী আমার পুরনো জায়গা, প্রায় প্রতি বছরই পুজোর পরে আমি সেখানে যাই। নানা সূত্রে আমার সঙ্গে তাদের পরিচয় হয়েছে। বলতে গেলে তারা সবাই সাহিত্য রসিক, তাই সাহিত্য রসিক মাত্রই আমার বন্ধু স্থানীয়। এদের মধ্যে একজনের নাম ডক্টর নিরঞ্জন শর্মা। ডক্টরেট পেলেই সবাই সাহিত্য রসিক হয় না, কিন্তু ডক্টর শর্মার কথা আলাদা। তিনি দুটো বিষয়ে MA এবং উপরন্তু ডক্টরেট। ডক্টরেট তো সংসারে গাদা গাদা, ওটার আজকাল আর কোনো চমক নেই। কিন্তু শর্মাজির কথা সত্যিই আলাদা। তিনি প্রায় রোজই সন্ধেবেলা আমার ঘরে আসতেন এবং আমিও মনের মতো লোক পেয়ে প্রাণ ভরে সাহিত্য আলোচনা করতাম। তিনি নিজে নাগরিক প্রচারণী সভার সম্পাদক এবং তার স্ত্রী আনন্দময়ী মার আশ্রমে যে মেয়েদের স্কুল আছে তার শিক্ষিকা। ডক্টর শর্মা বলেছিলেন, আনন্দময়ী মার আশ্রমে একজন মহিলা আছেন, তাকে নিয়ে যদি কখনো গল্প লেখেন তো সেটা লোকের খুব ভালো লাগবে। জিজ্ঞেস করলাম, কেন? শর্মাজি বলেছিলেন, মহিলাটি একজন খুনি, খুনের দায়ে তার যাবজ্জীবন জেল হয়েছিল। আবার জিজ্ঞেস করেছিলাম, কেন? শর্মাজি বলেছিলেন, সে এক অদ্ভুত কাণ্ড দাদা, আপনি যদি তাকে নিয়ে কখনো গল্প লেখেন তো আমি খুব খুশি হব। আমি আমার স্ত্রীর কাছ থেকে সব শুনেছি। মহিলাটি ভালো লেখাপড়া জানে না, কিন্তু খুব সচ্চরিত্র। খুনি মেয়ে কী করে সচ্চরিত্র হয়? শর্মাজি বললেন, হয়, নইলে মা কেন তাকে শিক্ষার প্রতিষ্ঠানে আশ্রয় দেবেন? মহিলাটি সব কথাই খুলে বলেছে মাকে, তার মুখ থেকে আমার স্ত্রী সব শুনেছে। আশ্রমের সব কাজের ভার এখন সেই মহিলাটির উপর। অত বড় বিশ্বাসী মেয়ে আশ্রমে আর কেউ নেই, তাই মা নিজে তার হাতে ভাঁড়ারের চাবি তুলে দিয়েছেন। নাম কি মহিলাটির? শর্মাজি বললেন, অনিলা। নামেও অনিলা, কাজেও সত্যি সত্যি অনিলা। 14 বছরে জেল হয়েছিল, যার মানে ট্রান্সপোর্টেশন ফর লাইফ। সেটা কমে 8 বছরে দাঁড়িয়েছিল। 8 বছর জেল খাটা কি সোজা কথা? 8 বছর পরে 8ও হতে পারে, আবার 7.5ও হতে পারে। ওসব সঠিক হিসেব রাখা সম্ভব ছিল না তার। জেনানা ফাটকে কোথা দিয়ে বছরের পর বছর কেটে গেছে তার হিসেব রাখা সম্ভবও নয়। সব মিলিয়ে 14 বছরের মেয়াদ। যাবজ্জীবন কারাদণ্ড ভোগের কথা, কিন্তু বোধহয় তার উপর দয়া হয়েছিল কর্তাদের। তার সম্বন্ধে রিপোর্টও ভালো ছিল। কখনো কাউকে গালাগালি দেওয়া দূরের কথা, একটু কড়া কথাও বলেনি সে। তাই যখন সে শুনল যে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তখন বিশ্বাস করতেও ইচ্ছে হয়নি। একজন মেয়ে ওয়ার্ডার তাকে এসে প্রথম খবরটা দিল। বলল, দিদি শুনছেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। জিজ্ঞেস করল, তার মানে? আমার তো এখানে 14 বছর থাকার কথা।
ছেড়ে দেবে কেন হঠাৎ? সুশীলা বলল, জানি না, এই তো বড় দিদিমণির কাছে শুনলাম। ঠিক শুনেছিস তো? সত্যি সত্যি কথাটা প্রথমে কেউই বিশ্বাস করতে চায়নি। এমন ঘটনা যে ঘটেনি তা নয়, আগেও খুনের অপরাধে অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তার মধ্যে কচিত কয়েকজনকে 7.5 বছর পরে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেক আসামির নামে নাকি আলাদা আলাদা ফাইল থাকে। সেই ফাইলে আসামিদের সব কিছুর রেকর্ড লেখা থাকে। কে কেমন ব্যবহার করছে, কে কতবার কর্তাদের হেনস্থা করেছে, কথায় কথায় নালিশ তো সকলে লেগেই আছে। অথচ এতদিন তো তাদের ফাঁসি হয়ে যাবার কথা ছিল। নেহাত হাকিমের দয়ায় ফাঁসি না হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। যাদের ফাঁসি হয়ে যাবার কথা তাদের ফাঁসি না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এর জন্য তো তাদের ভগবানের কাছে কৃতজ্ঞ থাকাই উচিত। কিন্তু তা নয়, পান থেকে চুন খসলেই তাদের যত রাগ। ভাত একটু ঠান্ডা হলে কিংবা তরকারিতে একটু নুন বেশি হলেই তারা একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে। কিন্তু অদ্ভুত এই আসামি অনিলা বিশ্বাস। জেনানা ফাটকের ইতিহাসে নাকি এমন ভদ্র নিরীহ আসামি আগে আর কখনো আসেনি। বলতে গেলে জেলখানার মধ্যে সুশীলাই অনিলাকে একটু বেশি খাতির করত। সুশীলা জেলখানায় কত বছর কাজ করছে কে জানে। বেশ দশাসই পুরুষালী চেহারা, কালো কুচকুচে গায়ের রং। প্রথম দিনেই চুপি চুপি অনিলাকে বলে গিয়েছিল, পান দুক্তা খাওয়ার নেশা আছে নাকি আপনার? অনিলা বলেছিল, না। সুশীলা বলেছিল, নেশা থাকলে বলবেন, লজ্জা করবেন না। আমার নাম সুশীলা, আমি এখানকার সবাইকে নেশার খোরাক জোগাড় করে দিই। আমাকে জেলখানার কর্তা থেকে গেটের দারোয়ান পুলিশ পর্যন্ত খাতির করে। অনেক পীড়াপিড়ির পরও অনিলা রাজি হয়নি। বলেছিল, না, আমার কোনো কিছুরই দরকার নেই। তারপর কথাটা অনেকবার বলেছে সুশীলা, যেন শ্রীমতী অনিলা বিশ্বাসকে ও কোনো রকমে খুশি করতে পারলে সে সুখী হবে। শেষকালে অনিলা বলেছিল, কেন আমাকে ওসব লোভ দেখাচ্ছ ভাই? আমার কোনো কিছুরই দরকার নেই। তোমরা আমাকে খেতে না দিলেও আমি কিছু বলবো না। আমি কিছুই চাই না তোমাদের কাছে। আমার ফাঁসি হয়ে গেলে আমি আরও খুশি হতাম। সুশীলা তার বাপের জন্মে এমন আসামি আগে আর দেখেনি। একদিন অনিলার কাছে বসে খুব ভাব জমিয়েছিল। তারপর একটু ঘনিষ্ঠ হয়ে জিজ্ঞেস করেছিল, আচ্ছা দিদি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? অনিলা বলেছিল, কি বলবে বলো না। সুশীলা জিজ্ঞেস করছিল, আচ্ছা দিদি, আপনি কি সত্যিই খুন করেছিলেন? অনিলা প্রথমে কিছু বলেনি, শুধু চুপ করে কথাটা শুনেছিল। আপনি বলুন না দিদি, আমার বড় জানতে ইচ্ছে করছে। যা বলবার আমি তো হাকিমের কাছে সব বলেছি। সুশীলা বলেছিল, কিন্তু আমি তো কোর্টে ছিলুম না। এখানকার খাতায় দেখলুম লেখা আছে আপনি খুনের আসামি, কিন্তু আপনাকে দেখে আমার তা বিশ্বাস হয় না। খুনের আসামি তো আমি আগে অনেক দেখেছি, কিন্তু আপনার চেহারা দেখে বিশ্বাসই হয় না যে আপনি কাউকে খুন করতে পারেন। বলুন না দিদি, সত্যি আপনি খুন করতে পারলেন? অনিলা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, মানুষ সব করতে পারে, কিন্তু তা বলে আপনি? আপনার মতো এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি যে। বাইরে থেকে দেখে মানুষকে কি চেনা যায়? সুশীলা বলেছিল, হ্যাঁ, চেনা যায়। আমি এখানকার সব মানুষকে চিনতে পারি। আর আমি এতদিন এখানে চাকরি করছি। মানুষ দেখে দেখে আমার চুল পেকে গেল। আমি মানুষ চিনব না? অনিলা এ কথার কোনো উত্তর দেয়নি। সুশীলা আরও জিজ্ঞেস করেছিল, সংসারে আপনার আর কে আছে দিদি? অনিলা বলেছিল, আমার ছেলে। কত বয়স আপনার ছেলের? এত কথা আমায় কেন জিজ্ঞেস করছো সুশীলা? এত কথা জেনে
তোমার কি লাভ হবে? আমার বড় ভালো লাগে জানতে, যেদিন আপনি প্রথম জেলখানায় ঢুকলেন সেদিন থেকে আপনাকে আমার খুব ভালো লেগেছে। দেখেন না, আপনি এখানে আসার পর থেকেই আমি সব কাজ ফেলে আপনার কাছে বেশিক্ষণ কাটাই। আর আপনার কাছে বেশিক্ষণ কাটাই বলে অন্য মেয়েরা কত কথা শোনায় আমাকে। অনিলা বলেছিল, সত্যি তুমি আমার কাছে বসে থেকো না, তোমার কত কাজ চারদিকে, ওরা তো কথা শোনাবেই। আমি যাচ্ছি, কিন্তু আপনি কি ভাবেন এত সময়? সত্যি অনিলার কি কম ভাবনা? সেসব কথা তো পরকে বলা যাবে না, বললে তারা বুঝবেও না। সমস্ত ক্ষণ একলা একলা খোকার মুখখানা ভেবে ভেবেও যেন কুলকিনারা পেত না। 14 বছর এইখানে কাটাতে হবে তাকে। 14 বছর কি অনিলা বাঁচবে? আর যদি বাঁচেও, বাড়ি ফিরে গিয়ে কি দেখবে? সেই বাতাবি লেবু গাছটা তখন হয়তো আর দেখতে পাবে না সে। কত বড় বড় বাতাবি লেবু হতো, সেই লেবু গাছতলায় খেলা করত খোকা। 14 বছর পরে হয়তো বাড়ি গিয়ে খোকাকে দেখতেই পাবে না সে। হঠাৎ সুশীলা এসে বলতো, দিদি আপনার ভাত নিয়ে এসেছি, খেয়ে নিন। প্রথম প্রথম অনিলা ভাবত তার সমস্ত জীবনটা বুঝি এই জেলখানার মধ্যেই কেটে যাবে। কোথা দিয়ে সূর্য উঠবে, কোথা দিয়ে সন্ধে হবে, কিছুই সে দেখতে পাবে না। তার নিজের জীবনের সূর্যোদয় যেমন সে দেখতে পায়নি, তেমনি তার জীবনের সূর্যাস্তটাও সে দেখতে পাবে না। এইখানে এই কয়েদখানার মধ্যেই তার জীবনের পূর্ণচ্ছেদ ঘটবে। কিন্তু কোত্থেকে কে যে তার কাছে এই সুশীলাকে পাঠিয়ে দিয়েছিল? সে তাকে বেছে বেছে ভালো জিনিসগুলো রান্নাঘর থেকে এনে দিত, বলতো, আজকে আপনার জন্য একটা সন্দেশ এনেছি দিদি। সন্দেশ? সন্দেশ দেখে অবাক হয়ে গিয়েছিল অনিলা। বরাবর ধান মেশানো চালের মোটা অসেদ্ধ ধান আর তরি তরকারির ঘ্যাঁট, এই তার দুবেলার খাদ্য। এর মধ্যে সন্দেশ কোথা থেকে এলো? সন্দেশ কোথা থেকে পেলে? কে পয়সা দিল? সুশীলা বলতো, বাজার থেকে বাইরের জিনিস এখানে আনবার কায়দা আছে? ভেতরে সবই পাওয়া যায় পয়সা ফেললে। পানদোক্তা দরকার হলে তাও পাওয়া যায়। যাদের আফিমের নেশা তারা লোক দিয়ে আফিমও আনিয়ে নেয়। আফিম থেকে শুরু করে বিড়ি, সিগারেট, মাছ, মাংস, সন্দেশ, রসগোল্লা সবই আনিয়ে নেয়। অনিলা অবাক হয়ে বলেছিল, এর জন্য টাকা পয়সারও দরকার হয়তো। সেসব টাকা পয়সা কোথা থেকে আসে? টাকা পয়সাও বাইরে থেকে আসে। স্বদেশি বাবুদের আমলে পিস্তল, রিভলভারও আসতো। সবই টাকার খেলা। অনিলার মনে পড়ে যেত তার শ্বশুরের কথা। শ্বশুরও বলতো, সবই টাকার খেলা। টাকা দিয়ে যেমন ধান, চাল, কাপড়, নুন, তেল, মশলা কেনা যায়, তেমনি পাপই বলো আর পুণ্যই বলো, টাকা দিয়ে সংসারে সবই কেনা যায়। শ্বশুরের সামনে অনিলা ঘোমটা মাথায় দিয়ে গিয়ে দাঁড়াতো। শ্বশুর হেমন্ত বিশ্বাস বড় হিসেবি মানুষ ছিল। দিন রাত টাকার হিসেব নিয়েই ব্যস্ত থাকত। সোনার গয়না বন্ধক রেখে টাকা ধার দিত। অনেকে বন্ধকি গয়না আর ছাড়াতেও পারত না। সুদ দেওয়ার ক্ষমতাও থাকতো না অনেকের। তখন সেগুলো নিজের সম্পত্তি হয়ে যেত শ্বশুরের। সেই টাকাগুলো শ্বশুরমশাই ব্যাংকে রাখত না, রাখত পেতলের ঘড়ায়। পেতলের ঘড়াগুলো মেঝেতে গর্ত করে তাতে পুঁতে রেখে উপরে বিছানা পেতে শুয়ে পড়ত, আর সামান্য কিছু ক্যাশ টাকা বাক্সতে রেখে কাজ চালাতো। একদিন হঠাৎ বৌমাকে দেখে অবাক হয়ে যেত শ্বশুর মশাই। একেবারে ভূত দেখার মতো চমকে উঠত। টাকাগুলো তখনও ছড়ানো রয়েছে সামনে। শ্বশুরমশাই মাঝে মাঝে টাকাগুলো বাক্স থেকে বার করে গুনত। সে সময় অন্য কেউ তার ঘরে আসুক তা সে চাইত না। হঠাৎ ঠিক সেই সময়ে মানুষের পায়ের শব্দ শুনে চমকে উঠে বলতো, কে? আমি বাবা, আমি।
টাকা পয়সাগুলো ধুতির কোচা দিয়ে ঢাকা দিয়ে দিত শ্বশুর মশাই। তারপর মুখটা উঁচু করে বলতো, তা তুমি এ সময় কেন? জানো তো এ সময় আমি কাজে ব্যস্ত থাকি। আপনার আফিম আর দুধ এনেছি বাবা। তা এর জন্য এ ঘরে আসবার কি দরকার ছিল? আমাকে ডাকলেই তো আমি বাড়ির ভেতরে যেতে পারতুম। তা তখন আর কিছু করবার নেই। বৌমা ততক্ষণে যা দেখবার সব দেখে ফেলেছে। শ্বশুর বলতো, দাও। আফিমের গুলিটা বৌমার হাত থেকে নিয়ে শ্বশুর মুখে ছুঁড়ে দিত। তারপর দুধের বাটিটা নিয়ে দুধটা চুমুক দিয়ে খালি বাটিটা বৌমার হাতে দিয়ে বলতো, এবার থেকে বৌমা তোমাকে আর কষ্ট করে আমার ঘরে আসতে হবে না। আমাকে একবার ডাকলেই আমি বাড়ির ভেতরে গিয়ে দুধ খেয়ে আসবো, বুঝলে? আসলে বৌমা শ্বশুরের টাকা কড়ি গয়না টয়নার পাহাড় দেখে ফেলবে, এটা শ্বশুর হেমন্ত বিশ্বাসের ভালো লাগতো না। সেদিন থেকে হেমন্ত বিশ্বাস সাবধান হয়ে গেল। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন বিছানাটা উঠিয়ে পেতলের ঘড়ার ভেতর থেকে টাকা গয়না সব বার করত। তারপর একটা কাগজের টুকরোয় সব লিখে রাখত। তা থেকে আবার বেশি রাত পর্যন্ত জেগে পাকা খাতাটায় লিখে রাখতে হতো। সেই পাকা খাতাটা আবার যেখানে সেখানে রাখলে চলবে না, বাইরে রাখলে কেউ না কেউ দেখে ফেলবে। সেই সব দিনগুলোর কথা মনে পড়ত অনিলার। সুশীলা মাঝে মাঝে এসে পাশে বসত, বলতো, কি এত ভাবছেন দিদি? অনিলা বলতো, ভাবনার কি শেষ আছে ভাই? আর না ভেবেই বা করব কি? আর তো কোনো কাজ নেই আমার। সুশীলা বলতো, অত ভাবা ছেড়ে দিন তো আপনি। এখানে কত লোক এলো গেল, কত লোকের ফাঁসি হয়ে গেল দেখলুম। কেউ তো আপনার মতো এত ভাবে না। দেখবেন কোথা দিয়ে যে 14 বছর কেটে যাবে শেষকালে টেরও পাবেন না। এখানে এসে কত লোকের শরীর ভালো হয়ে গেছে তাও দেখেছি আমি। 14 বছর, 14 বছর যে কি করে তার কাটবে তাই ভেবেই অনিলা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। ভয় পাওয়াটা অন্যায় কিছু না। জেল কথাটা কানে শোনা ছিল অনিলার। লোকে খুন করে ফাঁসি কাঠে ঝোলে, তাও লোকের মুখে শুনেছিল সে। কিন্তু সেই তাকেই যে একদিন জেলখানাতে আসতে হবে তা সে কি কোনোদিন কল্পনা করতে পেরেছিল? জীবন জিনিসটা যে কি তা ছোটবেলায় অনিলা বুঝতে পারেনি। বাপ মারা গিয়েছিল কবে তা মনে নেই। লোকে বলতো তার বাবা নাকি খুব ভালো মানুষ ছিল, কিন্তু সে তো শোনা কথা। বাবাকে অনিলা দেখেনি, কিন্তু মাকে দেখেছে। অনেক কষ্টে মা তাকে মানুষ করেছিল। বলতে গেলে মা নয়, মাসির কাছে সে মানুষ হয়েছিল। মাসি মাকে সান্ত্বনা দিত, বলতো, কিছু ভাবিসনি তুই, আমি তো বেঁচে আছি। আমি ঠিক তোর মেয়ের একটা হিল্লে করে দেব। মেয়ের জন্য তোকে কিছু ভাবতে হবে না। মার অম্বলের অসুখ ছিল। যখন অম্বল হতো তখন মা যন্ত্রণায় ছটফট করত। কবিরাজ বলে দিয়েছিল রোগটার নাম অম্লশূল। অম্লশূল রোগে নাকি বড় কষ্ট। কিন্তু নিজের বিধবা বোন বলে মাসিমা মাকে যতদূর সাধ্য যত্ন করত। মার জন্য বিশেষ বিশেষ রান্না করে দিত। মা বলতো, আমি আর বেশি দিন বাঁচব না দিদি, আর বেশি দিন তোমাকে কষ্ট দেব না। মাসি বলতো, তুই থাম তো, বেশি বকবক করিসনি। আমি যখন আছি তোর ভাবনাটা কিসের? মেসোমশাই মানুষটাও ভালো ছিল খুব। মাসির সঙ্গে যখন মেসোমশাইয়ের বিয়ে হয় তখন তার ভালো অবস্থা ছিল না। অনিলার বাবার মতোই অবস্থা ছিল তার। কিন্তু পুরুষের ভাগ্য কখন খোলে তা কি বলা যায়? মেসোমশাইয়ের অবস্থা একদিন ভালো হয়ে গেল। বড়লোক হয়ে গেলেও কিন্তু শালির ভালো মন্দের দিকটা দেখতে ভোলেনি। মা কেবল মাসিকে বলতো, আমার অনিলার একটা ব্যবস্থা করে দিও দিদি, ও মেয়েটাই যে আমার গলার কাটা হয়ে ফুটছে। শেষকালে অনেক বলার পর তবে একটা পাত্র জুটল।
পাত্র ভালোই। পাত্রের বাপ হেমন্ত বিশ্বাস মহাজন মানুষ। কুসুমগঞ্জের বাদা অঞ্চলে প্রায় নিজস্ব ১,৫০০ বিঘে ক্ষেত জমি আছে। তাতে ভাগে চাষবাস করায় হেমন্ত বিশ্বাস। তাতে নিজেদের খাবার রেখেও মোটা টাকা আমদানি হয়। কুসুমগঞ্জের লোকেরা হেমন্ত বিশ্বাসকে খুব ভক্তি করে। তারই ছেলে হলো পাত্র, নাম বসন্ত। বসন্তকে একদিন দেখে পছন্দ করে এলো মেসোমশাই। এসে বলল, সব ব্যবস্থা পাকা করে এলাম, বুঝলে গো। মাসিমা বলল, দিতে থুতে হবে কিরকম? মেসোমশাই বলল, হেমন্ত বিশ্বাস মশাইয়ের কি কম টাকা? সে কি টাকার ভিখিরি? মাসিমা জিজ্ঞেস করল, আর পাত্তর? পাত্তরকে দেখলে সকলের চোখ কপালে উঠবে, এমন চেহারা। তাই এও বোধহয় কপাল, নইলে বিধবার একমাত্র মেয়ে অনিলার কপালে এমন পাত্র জুটবে, এটা কে কল্পনা করেছিল? পাত্র বসন্ত যেমন দেখতে তেমনি শিক্ষিত। সে মেয়ে দেখতেও চাইল না, বলল, বাবা যখন পাত্রী পছন্দ করেছে তখন আর তা দেখবার কি আছে? কলকাতায় থেকে সে বিএ পাশ করেছে, বুদ্ধি বিবেচনা ভালো। বসন্ত বলেছিল, বিয়ে আমি করছি, কিন্তু কোনো যৌতুক নিতে পারবো না। হেমন্ত বিশ্বাস বলেছিল, তাহলে বিয়ের খরচা কি আমি নিজের ঘর থেকে দেব বলতে চাস? 10 টাকা আয়ের লোক এসে পাত পেড়ে খাবে, তার জন্য অন্তত 1,000-5 টাকা খরচ হবে। সেই খরচাটা খামোখা আমি কেন করতে যাব? বসন্ত বলেছিল, বিয়েতে পণ নেওয়া পাপ বলে আমি মনে করি। হেমন্ত বিশ্বাস বলেছিল, কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে তোমার এই বুদ্ধি হয়েছে? এমন হবে জানলে আমি তোমাকে লেখাপড়া শেখাতাম না। আমার এত টাকা করি, সোনার গয়না, সেই মহাজনী কারবার, আমি মরে গেলে এসব তো তোমাকেই দেখতে হবে একদিন। তোমার মতিগতি দেখে তো মনে হচ্ছে না এসব তুমি রাখতে পারবে। বসন্ত বাবার কথায় প্রথম প্রথম চুপ করে থাকতো, কিচ্ছু বলতো না। কিন্তু বেশি পিড়াপিড়ি করলে বলতো, বেশি টাকা থাকা কি ভালো? হেমন্ত বিশ্বাস ছেলের কথা শুনে চমকে উঠত, বলতো, তার মানে তুমি বলছো কি বেশি টাকা থাকা ভালো নয়? বসন্ত বলতো, না। কি বললে? যেন ভুল শুনেছেন কথাটা, যেন বিশ্বাসই করতে পারছেন না ছেলের মুখের জবাবটা। আবার জিজ্ঞেস করল, কি বললে তুমি? আবার ভালো করে বলো। বসন্ত বলল, আমি বলছি বেশি টাকা থাকা ভালো নয়। হেমন্ত বিশ্বাস তবু যেন কথাটা বিশ্বাস করতে পারল না, বলল, বেশি টাকা থাকা ভালো নয় কেন? বেশি টাকা থাকাটা কি দোষের? যত বেশি টাকা থাকবে ততই তো সুখ। টাকার অভাব তো কখনো বুঝলে না, তাই ও কথা বলছো। যাদের টাকা নেই তাদের অবস্থাটা একবার গিয়ে দেখে এসো। দেখে এসো গিয়ে কি অবস্থায় তারা দিন কাটাচ্ছে, কি দুরবস্থার মধ্যে তারা আছে। শীতের দিনে গায়ে দেবার মতো একটা জামা নেই, 1 সের চাল কেনবার মতো পয়সা নেই। অনেক সময় পুকুরের কলমি শাক সেদ্ধ করে নুন দিয়ে খাচ্ছে। তুমি ওসব দেখোনি, কিন্তু আমি দেখেছি। তুমি অভাব কাকে বলে তা জানো না বলেই এই কথা বলছো। আমি তোমাকে নিজের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আরামে রেখেছি বলেই তুমি বলতে পারলে বেশি টাকা থাকা ভালো নয়। বসন্ত বলল, আমি তা বলিনি যে টাকা থাকা ভালো নয়, আমি শুধু বলেছি যে টাকা বেশি থাকা ভালো নয়। তা বেশি বলতে তুমি কি বোঝো? কত টাকা হলে বেশি টাকা হবে? 15,000, 20,000, 40,000, না 1,00,000? বসন্ত বলল, আমি সেসব জানি না। আমি শুধু এটুকু জানি যে দরকারে বেশি টাকা থাকা অন্যায়। দরকার? দরকারে মাপকাঠি কি? একটা ভারী অসুখ হলে চিকিৎসার খরচটুকু থাকবে না, এটা কি তুমি বলতে চাও? বসন্ত বলল, না, তা তো আমি বলিনি। গ্রামের সবাই গরিব থাকবে, খেতে পাবে না,
পেটের দায়ে আপনার কাছে জমি বন্ধক রাখবে, আর দরকারের সময় জমি ছাড়িয়ে নিতে পারবে না। আর অন্যদিকে আমরা মজা করে খাবো দাবো, এটা ভালো নয়। রাগে হেমন্ত বিশ্বাসের আগা পাশতলা জ্বলতে লাগলো। বলল, তুমি তো আগে এরকম ছিলে না, এরকম হলে কবে থেকে? এখন দেখছি তোমাকে কলকাতায় পাঠানোই আমার আহাম্মকি হয়েছে। এসব কথা কি কলেজের প্রফেসররা তোমাকে শিখিয়েছে নাকি? বসন্ত বলল, না, আমি এসব আমাদের ইকোনমিক্সের বইতে পড়েছি, কার্ল মার্কসের বই পড়ে শিখেছি। কার্ল মার্কস না কি বললে তুমি? বসন্ত বলল, কার্ল মার্কস। কার্ল মার্কস? সে আবার কে? কি বই লিখেছে? বসন্ত বলল, সে আপনি বুঝবেন না। তিনি একজন মহাপুরুষ। তিনি মানুষের অর্থনৈতিক আর রাজনৈতিক সমস্যা নিয়ে বই লিখে গেছেন। অনেক লোক তাকে দেবতা বলে মানেন। দেবতা? অনেক দেবতার নাম শুনেছি, শিব, দুর্গা, কালী, গণেশ, কিন্তু কার্ল মার্কস বলে কোনো দেবতার নাম তো শুনিনি। কিসের দেবতা? কে তাকে পূজা করে? কারা তারা? বসন্ত বলল, পৃথিবীর অনেক জ্ঞানীগুণী লোকই পুজো করে। পাজিতে তার নাম আছে? বসন্ত বলল, না, পাজিতে নেই, কিন্তু তাকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বই লেখা হয়েছে। হেমন্ত বিশ্বাস বুঝল জল অনেক দূর গড়িয়েছে। বলল, যাকগে, যা হবার তা হয়ে গেছে। এবার তো পাশ করে গেছো, এবার ওসব কথা ভুলে যাও। কাল থেকে তুমি আমার কাজকর্ম দেখবে। আমার বয়স হচ্ছে, আমি আর বেশি দিন এত সম্পত্তি দেখাশোনা করতে পারবো না। তোমাকেই নিজে এসব কাজ করতে হবে। আমি চাই এখন থেকে তুমি সব বুঝে সুঝে নাও। হেমন্ত বিশ্বাস মুখে কথাগুলো বলল বটে, কিন্তু মনে মনে বুঝল এ ছেলেকে শোধরানো এখন শক্ত। তবু শক্ত হলেও চেষ্টা করতে হবে। তাই পরের দিন থেকে বসন্তকে নিয়ে কাগজপত্র সব দেখাতে লাগলো। বলল, এই দেখো, এগুলো হচ্ছে তমসুক, এগুলো হচ্ছে জমা খরচের হিসেব। কার কাছে কত টাকা পাই, কাকে কত টাকা দিয়েছি, কত বকেয়া পাওনা আছে, এতে তারই হিসেব লেখা আছে। এগুলো একদিনে বুঝতে পারবে না, বুঝতে সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে কি না হয়। আমি কি ছায়াকে বুঝতুম? চেষ্টা করে করে নিজেই বুঝে নিয়েছি। আর দেখো, এগুলো হচ্ছে ম্যাপ, সেটেলমেন্টের ম্যাপ। আমার কত জমি আছে তারই হিসেব। প্রথম প্রথম বসন্ত বাবার কাছে বসে কাগজপত্র দেখে বুঝতে শিখল। হেমন্ত বিশ্বাসও মন প্রাণ দিয়ে ছেলেকে বোঝাতে লাগল। কিন্তু শুধু বোঝালে চলবে না, তাকে সংসারী করতে হলে প্রথম কাজ তার একটা বিয়ে দিতে হবে। সেই দিন থেকেই পাত্রীর খোঁজে লেগে গেল হেমন্ত বিশ্বাস। বাংলাদেশে কখনো বিয়ের পাত্রীর অভাব হয়নি, এখনো হলো না। একে তো হেমন্তর বাড়িতে টাকার পাহাড়, তার উপর পরিবার নেই, একটি মাত্র ছেলে, তা সে আবার বিয়ে পাস। সেই পাত্রের সঙ্গে যার বিয়ে হবে সে অভাবের মুখ কখনো দেখতে পাবে না। কুসুমগঞ্জে মেয়ের অভাব নেই, অনেক লোকের অনেক অরক্ষণীয়া কন্যা আছে। তারা খবরটা পেলেই ঝুলোঝুলি আরম্ভ করে দেবে। কিন্তু হেমন্ত এত সহজ লোক নয় যে খবরটা রাতারাতি রটিয়ে দেবে আর এক পাল মেয়ের বাপ এসে তার দরজায় ধর্ণা দেবে। একজন খাতক এসে একবার খবর দিয়ে গিয়েছিল যে 10 ক্রোশ দূরে দিনহাটাতে একটা বাপ মরা মেয়ে আছে। সে দেখতে অপরূপ সুন্দরী। মেয়েটার মা আছে কিন্তু বাপ নেই। তা না থাক, বাপ না থাকাই ভালো। বাপ থাকলে কথায় কথায় বেয়ার কাছে এসে টাকাটা শিকেটা চাইবে। মেয়ের ভাই বোন কেউ নেই, সেটাও ভালো। কথায় কথায় তারা জামাইবাবুর বাড়িতে এসে খেয়ে থেকে যাবে, উৎপাত করবে। খরচের চূড়ান্ত হবে তখন। অথচ কুটুম মানুষদের কিচ্ছু বলাও যাবে না। থাকবার মধ্যে আছে এক অম্বলের রোগী মা, তা সেও বেশি দিন বাঁচবে না। থাকে ভগ্নিপতির বাড়ি, মানে তাদের গলগ্রহ। হয়তো কিছু বর্পণ দিতে পারবে না, তা বর্পণ দিতে না পারল তো বয়ে গেল। বর্পণ না নিলে বরং হেমন্তর গুণগানই করবে লোকে।
বলবে হেমন্ত বিশ্বাস মহাজনী কারবার করলে কি হবে, কঞ্জুস নয়, ছেলের বিয়ে দিয়ে একটা আদলাও নেয়নি। তাতে দুর্নামের বরং কিছুটা লাঘব হবে। হেমন্ত বিশ্বাস জিজ্ঞেস করল, মেয়ের গোত্র কি? গোত্র বংশ সবই পছন্দসই, সবই মিলে গেল। একদিন নিজে গিয়ে পাত্রীকে চর্মচক্ষে দেখেও এলো হেমন্ত বিশ্বাস। সেই দেখার সঙ্গে সঙ্গে এক জোড়া সোনার বালা দিয়ে একেবারে আশীর্বাদও করল। বলল, পাত্রকে একার ইচ্ছে হলে দেখতে পারেন। পাত্রীর মেসমশাই যেন তখন হাতে সোনার চাঁদ পেয়েছে। বলল, দেখা দেখির আর কি আছে, দেখার আশীর্বাদ একসঙ্গে করে আসবো আমি। তা সেই ব্যবস্থায় পাকাপাকি হয়ে গেল সেদিন। পাঁজি দেখে দিনক্ষণ স্থির হয়ে গেল। অনিলার মনে আছে, সেদিনটা একটা অদ্ভুত রোমাঞ্চের মধ্যে কেটে গিয়েছিল। চিরকালের মতো মাকে ছেড়ে পরের বাড়িতে চলে যেতে হবে, তার সে বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে হবে। সে এক অদ্ভুত অনুভূতি। অনিলার ভয় হয়েছিল। মা বলেছিল, ভয় হচ্ছে কেন রে? অনিলা বলেছিল, কোথায় পরের বাড়ি চলে যাব, সেখানে কে আমাকে দেখবে, কে আমাকে যত্ন করবে, কি করবে না? তুমি কোথায় থাকবে আর আমি কত দূরে থাকব? মা বলেছিল, মেয়ে মানুষ হয়ে জন্মালে বিয়ে একদিন করতে হবে মা, আর মেয়ে মানুষের বিয়ে হলে তো পরের বাড়ি যেতেই হয়। এ সকলের বেলাতেই হয় মা, আমারও তাই হয়েছে, তোমার মাসিমারও তাই হয়েছে। তোমার কিচ্ছু ভয় নেই মা। ভয় কি? একবার বিয়ে হয়ে যাক, তখন দেখবে আমার বাড়িতে আর তুমি আসতেই চাইবে না। অনিলা বলেছিল, কিন্তু সেখানে গিয়ে যে আমি তোমাকে দেখতে পাবো না মা। মা বলেছিল, আমাকে নাই বা দেখতে পেলে, তুমি তোমার স্বামী ছেলে মেয়ে নিয়ে সংসার করবে, রাজরানী হবে। আমি আর মা কতদিন বাঁচব? মা কি কারোর চিরকাল বেঁচে থাকে? তখন দেখবে আমাকে তুমি একেবারে ভুলে যাবে, আমার কথা মনেই পড়বে না তোমার। এরই নাম তো সংসার মা। আশ্চর্য, বিয়ের পরদিন শ্বশুরবাড়ি যাবার সময় কে কান্নাটাই না কেঁদেছিল অনিলা। এখন ভাবলে হাসি পায়। পাড়ার লোকেরা বর দেখে প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সবাই বলল, অনেক তপস্যা করলে তবে এমন বর পাওয়া যায় গো, ছুরির কপালটা ভালো। সত্যি, বসন্তকে দেখতে ভালো। অনেক তপস্যা করলেই অমন স্বামী মেয়ে মানুষের কপালে জোটে বটে। আর শুধু তো চেহারা নয়, তার উপর লেখাপড়া জানা বর, আর সকলের উপর বাপের টাকা। টাকার খবরটা কেমন করে জানি না, সারা গ্রামে রটে গিয়েছিল। লোকের মুখে মুখে তাই সবাই জেনে গিয়েছিল যে বাপের ১,৫০০ বিঘের মতো জমি জমা আছে, তাছাড়া আছে টাকার পাহাড়। তা কথাটা যে মিথ্যে নয় তা বউ ভাতের দিনেই বোঝা গেল। যারা নেমন্তন্ন খেতে এলো তারা বসন্তের বউ দেখে অবাক। একেবারে মাথা থেকে পা পর্যন্ত সোনার গয়নায় মোড়া। বসন্ত নাকি আপত্তি করেছিল প্রথমে, কিন্তু হেমন্ত বিশ্বাস শোনেনি। বলেছিল, তুমি থামো, আমার বাড়ির এই প্রথম আর এই শেষ বিয়ে, বউকে না সাজালে লোকে বলবে কি? বলবে হেমন্ত বিশ্বাস গরিব মানুষ, তার টাকা নেই। বসন্ত বলেছিল, টাকা না থাকাটা কি লজ্জার? হেমন্ত বিশ্বাস বলল, শুকনো ভালোবাসায় কি পেট ভরে? এই যে তোমার বউ ভাতে আজ 10খানা গ্রামের লোক আমার বাড়িতে পাত পেটে খাবে, এতে তারা খুশি হবে না বলে মনে করো? সবাই খেয়ে আমাকে ধন্য ধন্য করবে, তা জানো? আমি তা মনে করি না। সবাই পেট পুড়ে খাবে, কিন্তু মনে মনে সবাই আপনাকে হিংসে করবে। হিংসে করবে? হিংসে করবে কেন? আপনার টাকা আছে বলে হিংসে করবে। তারা পেট পুড়ে খেয়ে বলবে, বিশ্বাস মাসে আমাদের খায়ে তার ঐশ্বর্য দেখাচ্ছে, এতে তারা আপনাকে অভিশাপ দেবে। তাহলে কি বলতে চাও আমি আমার রক্ত জল করা টাকাগুলো পরকে বিলিয়ে দেই? তুমি কি তাই চাও?
আমি কি বলেছি আপনি টাকাগুলো পরকে বিলিয়ে দেন? প্রকারান্তরে তাই তো তুমি বলছো। বসন্ত বলল, না, আমি তা বলছি না। আপনি আপনার ঐশ্বর্য এত ঘটা করে পরকে দেখাবেন না। দেখালে যাদের নেই তাদের মনে কষ্ট হবে। হেমন্ত বিশ্বাস বলল, ছেলে মেয়ের বিয়েতেই তো লোকে ঘটা করে। এই সব ব্যাপারে যদি ঘটাই না করি তো কবে ঘটা করব? আমার যে টাকা আছে তা কবে কি করে লোককে দেখাবো তাহলে? বাড়িতে একটা গৃহিণী নেই, মা, পিসি, মাসি, দিদি, দিদিমা, ঠাকুমা নেই যে ব্যবস্থা করবে। বিয়ের ব্যাপারে যা কিছু করণীয় সবই করছে পাড়ার মেয়েরা। তারাই বউ বরণ, ফুলসজ্জা, গায়ে হলুদের ব্যাপার ট্যাপার সব কিছুতেই সাহায্য করেছিল। বসন্ত যখন নতুন বউ নিয়ে কুসুমগঞ্জের বাড়িতে এলো, তখন পাড়ার কাকিমা, বড় পিসিমারাই বউকে বরণ করে ঘরে তুলল। অচেনা জায়গা, অচেনা মুখ, অচেনা পরিবেশ। কান্না পেতে লাগলো অনিলার। কার সঙ্গে সে তার মনের কথা বলবে তাও সে ভেবে পেল না। নতুন বউয়ের মুখ দেখে সবাই বাহবা দিয়ে উঠল। কে একজন বুড়ি মতন মহিলা এসে অনিলার বেনারসি ঘোমটা তুলে বলল, ওরে, এ যে স্বর্গের অপ্সরাকে বিয়ে করে এনেছিস রে বসন্ত। তুই কত ভাগ্যি করেছিলি রে, তোর বউভাগ্যি তো ভালো। সবারই মুখে ওই একই কথা। বলল, যুগ্গি ছেলের যুগ্গি বউ। কথাগুলো সকলের কানেই গেল। হেমন্ত বিশ্বাস একদিনের জন্য তার প্রাত্যহিক কাজ থেকে ছুটি নিয়েছিল। জামাকাপড় পরে শ্বশুর হেমন্ত বিশ্বাসের সেদিন অন্য চেহারা। অন্যদিন হেমন্ত বিশ্বাস গায়ে শুধু একটা ফতুয়া পরেই থাকে, আর পরনে থাকে একটা মোটা ৮ হাতি ধুতি। ওইতে দিন কেটে যায়। হেমন্ত বিশ্বাসের তাতে খরচও বাঁচে আর আরামও হয়। তা সেদিন কাল রাত্রি অনিলাকে একলা রাত কাটাতে হলো না। আশেপাশের বাড়ি থেকে মেয়েরা এসেই তাকে সঙ্গ দিল। কত রকমের গল্প গুজব, হাসি ঠাট্টাতে কোথা দিয়ে যে দিনটা কেটে গেল বোঝা গেল না। কে একজন পাড়ার বুড়ি, দিদিমার বয়সী মেয়ে মানুষ বলল, আজ নাত বউয়ের পাশে আমি শোবো, আজকে আর নাতির সঙ্গে তোমাকে শুতে নেই। দিদিমার কথায় অন্য মেয়েরা সবাই হেসে উঠল। তার পরদিনই ফুলশয্যা বা বউভাত। সমস্ত বাড়িখানা একেবারে লোকে লোকারণ্য। গ্রামের মহাজনের একমাত্র ছেলের বিয়ে। সেদিন আর কারো বাড়িতে রান্না হলো না। 10খানা গ্রামের লোক ছেঁটিয়ে এসেছে নেমন্তন্ন খেতে। অনিলার আজও মনে আছে সেদিনটার কথা। সকাল থেকে নানা রকম রান্নার গন্ধতে বাড়িটা ভুরভুর করছে। হেমন্ত বিশ্বাস কৃপণ মানুষ হলে কি হবে, ছেলের বিয়েতে একেবারে মুক্তহস্ত। তোমরা দেখে যাও আমি ছেলের বিয়েতে কত খরচ করছি। একটা কানা করেও আমি নেইনি পাত্রীপক্ষের কাছ থেকে। তোমরা আমাকে কৃপণ সুদখোর মানুষ বলো, তা আমি জানি, কিন্তু এবার দেখে যাও আমি কত খরচও করতে পারি। লুচি করেছি, আবার পোলাও করেছি, 2 রকম মাছ, পোনা মাছ আর বাগদা চিংড়ি। যারা নিরামিষ খাবে তাদের জন্য আলু পটলের দোরমার সঙ্গে ছানার ডালনাও করেছি। আর মিষ্টি, মিষ্টি কি কিছু কম করেছি তা বলে? রসগোল্লা, পান্তুয়া, দরবেশ, ছানার জিলিপি, আবার খাবো সন্দেশ, রাবড়ি, দই, পাঁপড় ভাজা, কোনো কিছুরই কমতি নেই। খরচ করতে বসেছি যখন, তখন আর হাত টান করিনি কোনো ব্যাপারেই। আর পাত্রীর বাড়ির ফুলসজ্জার তত্ত্ব দেখে তোমরা নিন্দে করো না। আমি তো কুটুমের পয়সা দেখে সম্বন্ধ করিনি। আমি শুধু দেখেছি মেয়ের রূপ আর দেখেছি মেয়ের গুণ। ও মুকুন্দ, তুমি হাত গুটিয়ে বসে কেন? খাও, হাত চালাও। মুকুন্দ বলে, খাচ্ছি তো খুড়োমশাই, কিন্তু এত আয়োজন করেছেন যে আর পেটে ধরছে না। হেমন্ত প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে ওই একই কথা বলছেন। কীরকম বউ দেখলে বলো হরিহর? এমন বউ আগে আর কারো ঘরে এসেছে? হরিহর গ্রামের মিস্ত্রি মানুষ, খেতে পেয়ে একেবারে বর্তে গেছে।
পেটে আর তার ধরে না, তবু গোগ্রাসে গিলছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, রাজপুত্রের বউ কি আর ঘুটে কুড়ুনির মতো হবে দাদামশাই? যুগ্গি জায়গায় যুগ্গি কনে এছে। অনিলা যে ঘরে বউ হয়ে সোনার গয়নায় মুড়ে বসেছিল, তার পাশের ছাদেই লোকেরা খেতে বসেছিল। সব কথাই টুকরো টুকরো ভাবে তার কানে আসছিল। মাসিমা, মেসোমশাই, মা সবাই এসেছিল। যাবার আগে সবাই এসে দাঁড়ালো, বলল, যাই রে বুড়ি, তোর কপাল ভালো যে এমন রাজবাড়িতে পড়েছিস। রাত হয়ে যাচ্ছে, আমরা আসি মা। স্বামী সংসার নিয়ে সুখে ঘর করো, রাজরানী হও, এই আশীর্বাদ করি মা। আর দুদিন পরে বেয়ারমশাইকে বলে তোমাকে নিয়ে যাব। একদিন একটু কষ্ট সষ্ট করে থাকো মা। অনিলার কি বলবে, তার চোখ দুটো তখন কান্নায় ছলছল করছে। মা চিবুকে হাত দিয়ে বলল, ছি, কাঁদে না মা, কাঁদতে নেই। অনেক ভাগ্য করলে এমন ঘর বর পাওয়া যায়, তবু তোমার কান্না আসছে, ছি। অনিলা বলতে গেল, মা, তোমার শরীরের দিকে একটু যত্ন নিও। কিন্তু বলতে গিয়েও কথাগুলো তার মুখ দিয়ে বেরোলো না। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, গলাটা কান্নায় বুজে এলো। সবাই চলে গেল। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা একটি বিখ্যাত উপন্যাস রাজরানী হও এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।